আলোচনা, উদ্যোগ, সভা, সেমিনার কিংবা আশ্বাস প্রতিশ্রুতির পরও $2 বিলিয়ন বৃত্তে আটকা সরাসরি বিদেশি বিনিয়োগ। তারও সিংহভাগ আবার পুরনো প্রতিষ্ঠানের মাধ্যমে। অথচ এই সময়ে বহু গুণ এগিয়েছে প্রতিযোগী ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া কিংবা মালয়েশিয়া। এমনকি বাংলাদেশকে ছাড়িয়ে ছোট অর্থনীতির বেশ কিছু আফ্রিকার দেশও। বিশ্লেষকরা বলছেন, এখনও নীতি ও আইনি জটিলতা নিয়ে অসন্তুষ্ট বিদেশিরা। আছে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো সংকটও। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার ৫৫ বছরে দেশের অর্থনীতি ছাড়িয়ে গেছে $500 বিলিয়ন ঘর, কিন্তু কর্মসংস্থান আর উৎপাদন প্রবৃদ্ধিতে সংকট রয়ে গেছে এখনো, যার পেছনে বড় কারণ সরাসরি বিদেশি বিনিয়োগ ঘাটতি। কেননা বহু বছর ধরে এফডিআই ঘুরপাক খাচ্ছে 2 বিলিয়নের নিচে। আংটাডের তথ্য মতে 2025 সালে $2 বিলিয়ন এফডিআই আসে বাংলাদেশে, যা এর আগের বছরের চেয়ে 45% বেশি, আর গেল 5 বছরের মধ্যেও সর্বোচ্চ। তবে এটি দক্ষিণ এশিয়া অঞ্চলে আসা মোট বিনিয়োগের 4%-রও কম। অথচ প্রায় 22 গুণ বেশি বিনিয়োগ পেয়েছে ভারত, এমনকি এগিয়ে পাকিস্তানও। দেশগুলোর সাথে আপনি কম্পেয়ার করলেন, ওই দেশে কিন্তু সেফটি সিকিউরিটি ইস্যু আছে, সেই জায়গা থেকে আমরা অনেক বেটার আছি। আমাদের দেশের মানুষের মধ্যে অ্যাজিলিটি বেশি। আমরা বিফল হওয়ার কোনো কারণ নেই, খালি বিনিয়োগ বান্ধব পরিবেশটা দরকার, লাল ফিতার দূরত্বটা কমানো দরকার এবং ওভারঅল আমাদের কান্ট্রি হিসেবে ব্র্যান্ডিংটা স্ট্রং করা দরকার। বিদেশি বিনিয়োগকারী আসবে কিভাবে? তাদের আমারই নিজেরই কনফিডেন্সের একটা অভাব আছে। প্রথমে হচ্ছে জমি, দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সরবরাহ, ওয়াটার ড্রেনেজ সিস্টেমস কিংবা পানি সরবরাহ। আপনার বিনিয়োগকারীরা যাতে কনফিডেন্স পায়, বিনিয়োগকারীরা যাতে আমলাতান্ত্রিক জটিলতায় না পড়ে, বিনিয়োগকারীরা যাতে রাজনৈতিক কোনো জটিলতায় না পড়ে। দেশে আসা এফডিআই এর বেশিরভাগই পুনঃবিনিয়োগ পুরনো প্রতিষ্ঠানে, আর নতুন বিনিয়োগের সিংহভাগ গেছে সেবা খাতে। পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান বলছেন, উৎপাদন ও কর্মসংস্থানে কাঙ্ক্ষিত সুফল পেতে নতুন বিনিয়োগ দরকার শিল্প খাতে। আমাদের যে প্রয়োজন, আমাদের যে সম্ভাবনা বা আমাদের মতো যে দেশগুলো অন্যরা যারা পাচ্ছে তার তুলনায় এটা অ্যাডিকুয়েট না, সেই জন্যই আমি অ্যাচিভমেন্ট বলতে পারছি না। এটা বিনিয়োগও একটা মার্কেটিং, বিশেষ করে এফডিআই এর ক্ষেত্রে, কারণ পৃথিবীর সব দেশই চাচ্ছে এফডিআই নিয়ে আসতে। সেখানে আপনি যদি বিনিয়োগের বিভিন্ন ইভেন্টস তার ফলো থ্রু না হয় সিস্টেম্যাটিক এবং টাইমলি ওয়েতে, বিশেষ করে রিফর্মস এবং সক্ষমতার উন্নয়নের মাধ্যমে, তাহলে কিন্তু ওই মিডিয়াম বা লং টার্মেও সেটার ফলাফল পাওয়া যায় না। আংটাডের সবশেষ প্রতিবেদনে গ্রিনফিল্ড বা নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য এগিয়ে রাখা হয়েছে বাংলাদেশকে। অ্যামচেম সভাপতি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি গোটা বিশ্বে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এখন সরকারের প্রচেষ্টা সফলভাবে বাস্তবায়ন হলে মিলবে কাঙ্ক্ষিত সুফল। পাওয়ার এনার্জিতে আমেরিকান কোম্পানিগুলো অনেক বড়, ডিজিটাল ইকোনমিতে অনেক বড়, আইসিটিতে অনেক বড়, সুযোগগুলি অনেক বেশি আছে আমাদের পক্ষে ফরেন ইনভেস্টরদের পক্ষ থেকে। এবং ফরেন ইনভেস্টমেন্ট যদি দেশে আসে, খালি বিনিয়োগ আসবে না, কিন্তু সাথে এক্সপার্টিজ আসবে, নো হাউ আসবে, টেকনোলজি আসবে, কাটিং এজ ইনফরমেশনগুলো আসবে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় দেশকে স্বাবলম্বী করতে এটা হেল্প করবে। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $20 বিলিয়ন, যা জিডিপির 4%-রও কম। রাকিব হোসেন, 71, ঢাকা। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 4.5%, আর মূল্যস্ফীতি থাকতে পারে 8.8%। এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির সবশেষ প্রতিবেদনে বলা হয়, দুর্বল রপ্তানি, মন্থর বেসরকারি বিনিয়োগ ও অব্যাহত মূল্যস্ফীতির চাপে কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। সেই সাথে জ্বালানির উচ্চ মূল্যের কারণে বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ। তবে ব্যবসা সহজীকরণ, সুশাসন নিশ্চিত এবং কর প্রশাসনের সংস্কারের ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। যদিও ব্যাংকিং খাতের দুর্বলতা এবং জ্বালানি সংকট দূর না হলে প্রবৃদ্ধির গতি খুব বেশি শক্তিশালী হবে না মনে করছে এডিবি। জ্বালানি সংকট, কাঁচামালের দাম বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বিপাকে দেশের নির্মাণ ও আবাসন খাত। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কমে যাওয়া দুশ্চিন্তা বাড়িয়েছে বেসরকারি খাতের উদ্যোক্তাদের, যার প্রভাব ফেলছে দেশের প্রবৃদ্ধিতেও। বিবিএস-এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স বলছে, এই সময়ে কঠিন হয়ে পড়েছে ব্যবসা পরিচালনা করা। রাকিব আল জাবেদের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই কমছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি। সরকারি প্রকল্প বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কড়াকড়ির ফলে তলানিতে ঠেকেছে এডিপি বাস্তবায়ন। নতুন সরকার দায়িত্ব নিলেও অর্থবছরের 11 মাসেও গতি ফেরেনি উন্নয়ন কর্মকাণ্ডে। এতে ব্যয় হয়নি বরাদ্দের অর্ধেক অর্থ, যার সরাসরি প্রভাব পড়েছে বেসরকারি খাতের উপর।
পুরো আবাসন খাতের দুরবস্থার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সবশেষ বিএমপিআই জরিপেও, যাতে বলা হয় জুন মাসে বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স গেল মাসের তুলনায় 0.10% বাড়লেও বছর ব্যবধানে কমেছে উল্লেখযোগ্য হারে। বছরের শেষ দিকে এসে রড, সিমেন্ট, নির্মাণ সামগ্রীর চাহিদা খানিকটা বাড়ায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আবাসন খাতের সাথে বা কনস্ট্রাকশন খাতের সাথে জড়িত প্রায় 3600 থেকে 3700 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ইদার ইন সার্ভিস অর ইন প্রোডাক্ট। আপনি একটাকে কিন্তু দিয়ে বাকি সবাইকে লিওর করছেন বাকি 3600 বা 3700 ইন্ডাস্ট্রির চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে একটু দামটা কমিয়ে দিয়ে মালটা বাজারে ছাড়তে হয়। আমাদের সাথে সাপোর্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, রড সিমেন্ট থেকে শুরু করে প্রায় 269টা ইন্ডাস্ট্রি আছে, তাদের মূল বায়ার কিন্তু আমরা। তা আমরা যদি এই ব্যবসা না করি বা বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওই সব ইন্ডাস্ট্রি কিন্তু মুখ তুলে পড়বে। ওই ইন্ডাস্ট্রিতে কানেকশন কিন্তু ব্যাংকের, তাহলে ইনক্রাইভ হবে, ব্যাংক্রাফ্ট হবে এবং আলটিমেটলি একটা বড় ধরনের ধস নামবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট আর কাঁচামালের অতিরিক্ত দামের ফলে এই সময় বেড়েছে শ্রমিক মজুরি ও পরিবহন খরচও। বিবিএসের হিসাবে মাসের ব্যবধানে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে 0.18% পরিবহন খরচ আর 0.25% মজুরি বাড়াতে হয়েছে খাত সংশ্লিষ্টদের, যার ফলে অতিরিক্ত দামের বোঝা চাপাতে হয়েছে গ্রাহকের কাঁধে। এই ব্যবসায়ী নেতা মনে করেন, উৎপাদন খরচ কমানো না গেলে বাড়বে পণ্যের দাম, মন্থর হবে উন্নয়নের গতি, যা কিনা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে প্রবৃদ্ধিতেও। সরাসরি রাষ্ট্রের জিডিপি যেটা বলছেন, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন আছে সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 15%। তাহলে আমরা যদি ধ্বংস হয়ে যাই বা এই সেক্টর যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাষ্ট্র কিন্তু এই জায়গা থেকে বঞ্চিত হবে। আবাসন সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, মধ্যমায়নীয় মানুষের কিন্তু আবাসনের নিশ্চয়তা থাকবে না এবং সর্বোপরি দেশের অর্থনীতিতে মারাত্মক একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। লাস্ট ইয়ারে আপনি যেটা দেখলেন এটা একেবারে বটমের কালেকশন, এত প্রবলেমের কালেকশনগুলো দেখছেন। তো আমাদের একটা ধারণা যে অ্যাকচুয়ালি অনেক প্রাইস আমার কনজিউমারের যে ক্যাটাগরিটা ছিল, যে গ্রুপটা ছিল, তাদের বাইরে চলে গেছে। দেশের জিডিপিতে সমগ্র নির্মাণ খাত ও আবাসন খাতের সম্মিলিত অবদান এখন প্রায় 18%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে শুধুমাত্র রিয়েল এস্টেট ও আবাসন খাতের সরাসরি অবদান জিডিপির প্রায় 7.25%। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দর্শক, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ও নীতি সংস্কার নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, আমি ডান পাশ থেকে একজন একটু তানিম ভাই, একটু পানি পাওয়া যাবে? কথা বলতে বলতে শুকাই গেছে। আসলে বলেন 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 প্লিজ। চিনি চিনি আপনাকে চিনি আমি। আমার ছোট্ট একটা প্রশ্ন। জি, 2020 থেকে এই পর্যন্ত অনেকগুলো ব্রোকারেজ হাউস থেকে টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। বিনিয়োগকারীগুলো তাদের টাকা পাচ্ছে না। এটার কোনো ধরনের শুরু হয়নি। ইনভেস্টর প্রোটেকশন ফান্ড নামে একটা প্রতিষ্ঠান খোলা হয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠান থেকেও তাদেরকে তাদের লুটপাট করা অর্থ ফেরত দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আপনি কি নেবেন, কি পদক্ষেপ নেবেন? না ক্লাস লাগবে না, ক্লাস লাগবে না, স্কুলে একটা মিনিট জাস্ট পানি কিনে একটু। নুজামান সাহেব, পানি কিনে একটু। আপনারা ধৈর্য হারাবেন না, আমরা প্রত্যেকের প্রশ্ন নেব। অসুবিধা নেই, আমি সারাদিন আছি আপনাদের সাথে। আচ্ছা, নাও নুজামান সাহেব, খুবই সুন্দর আপনি প্রশ্ন করেছেন। আমি একটা একটা করে উত্তর দিই। এটা নিতে আমার অনেক চিন্তা আমার এটা নিয়ে আছে বেসিক্যালি। তো ফার্স্ট থিং ইজ দ্যাট আজকে সব ব্রোকার যেগুলো অনিয়ম করছে, অনেকগুলো ব্রোকার এটা করছে। তো এই অনিয়মটা যা কেন করছে, বিকজ কয়েকটা কারণ আছে আপনার। একটা হচ্ছে ব্যাক অফিস সফটওয়্যার, যেটা এটা তারা ম্যানিপুলেট করছে। আলটিমেটলি এই ব্যাক অফিস সফটওয়্যারটা তাদের ইমপ্লিমেন্ট করতেই হবে। নাম্বার 2 হচ্ছে যে অ্যাক্সেস টু CDBL, যেখানে কিছু চেঞ্জেস তারা করতে পারে ইন টার্মস অফ ওদের যে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার এক্সেট্রা, রাইট, এগুলো আমাদের রাডারের মধ্যে আছে। বাট মোর ইম্পর্টেন্টলি আমি একটা জিনিস অনেক চিন্তা করলাম কমিশনে জয়েন করার পরে, সেটা কি জানেন? আমি যখন সিঙ্গারের বোর্ডে বসতাম, সিঙ্গার আমি বোর্ডে ছিলাম 6 বছরের জন্য। সিঙ্গার তো অনেকগুলো আউটলেট আছে, তাই না? 300 বা বেশি আউটলেট আছে। আমি যখন সিঙ্গারের বোর্ডে বসতাম, দেখতাম যে বললাম যে কেন জিনিসটা হচ্ছে, ওর উত্তর আমি পেয়ে গেলাম। উত্তরটা কি জানেন?
আপনি একজন শপ ম্যানেজার, আপনি দেখছেন যে বছর বছর কোনো এসে অডিট হয় না, 6 মাস 1 বছর পর অডিট হচ্ছে, আপনি তখন কি করবেন? টাকা সরানোর চিন্তা করবেন। কারণ হচ্ছে যে টাকা লাগলে তো আমার এখন এই কোনো একটা জিনিস কিনতে হবে, টাকাটা সরাই ফেললাম। দর্শক, আমরা ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের আলোচনা সভায় সরাসরি যুক্ত ছিলাম। সেখানে এই মুহূর্তে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। এক লাফে ভরিতে ৩,৩২৪ টাকা কমলো স্বর্ণের দাম। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হবে 2,21,966 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,11,993 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 2,858 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়ে আউন্স প্রতি স্বর্ণের দাম উঠেছে $4,092। বৈদেশিক বাণিজ্য বা আমদানি রপ্তানিতে অর্থায়ন করে ঝুঁকিতে পড়ছে বাণিজ্যিক ব্যাংকগুলো, যাতে দায় তৈরি হয়েছে $4 বিলিয়ন। এর মধ্যে রপ্তানির অর্থ ফেরত আসেনি $1 বিলিয়ন বেশি। ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণায় এসব তথ্য উঠে আসে। এই দায়ের ফলে বৈদেশিক মুদ্রায় সরবরাহে চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। দুপুরে রাজধানীতে BIBM কার্যালয়ে গবেষণার তথ্য তুলে ধরা হয়। মেজবা হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতি যত বড় হচ্ছে ততই বাড়ছে পণ্য ও সেবা আমদানি রপ্তানি, আর এসব লেনদেনের মধ্যস্থতা করছে মূলত ব্যাংকগুলো। কিন্তু নীতিগত দুর্বলতা সহ নানা কারণে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অর্থ লগ্নি করে ফেরত পাচ্ছে না ব্যাংকগুলো, যা পরবর্তীতে বাধ্যতামূলক রূপান্তর করা হচ্ছে ঋণে। BIBM এর গবেষণা বলছে, আমদানি রপ্তানির অর্থ ফেরত না আসায় ব্যাংকগুলোর ঘাড়ে $4 বিলিয়ন দায় তৈরি হয়েছে। এর মধ্যে পণ্য আমদানি করেও পরিশোধ হয়নি $3 বিলিয়ন বেশি অর্থ, আর পণ্য রপ্তানির পরও দেশে আসেনি $1 বিলিয়ন বেশি। আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা যখন যেদিকে ঝাঁপাই পড়ি সেদিকে দৌড়াই। লং টার্ম এফসি ফাইন্যান্স দিয়ে অনেক ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু কারেন্সি রেট বেড়ে গেছে এবং এখন মনে হয় কনভার্সন করে অল্প লং টার্ম ফাইন্যান্স আছে। ট্রেড সার্ভিস থেকে আপনার টেম্পোরারি ডিমান্ড লোন হচ্ছে। ডিমান্ড লোন হতেই পারে 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসের জন্য, কিন্তু আপনার যখন পেমেন্ট মিসম্যাচ হয় এটা কিন্তু ডিমান্ড লোন হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট ওয়ান্স দ্য প্রসিড ইজ রিপার্টেড, উই আর সাপোজ টু মেক দ্য পেমেন্ট অফ দি বিল, দিয়ে ডিমান্ড লোন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। বাট দ্যাট ডিমান্ড লোন কনভার্টেড টু দি টার্ম লোন, টার্ম লোন, and once again first time, second time, third time rescheduled for 10 years. ট্রেড ফাইন্যান্স আপনারা যারা করেন, আমরা যারা করি, এদের যে প্রাইস যে ভেরিফাই করা, এটা আসলে বেসিক্যালি আপনি পরবর্তী স্টেপ করতে পারেন যে এইচএস কোড দিয়ে করা যায় কিনা। নো, আমরা সম্ভব না। এ দায়ের ফলে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রা সরবরাহে, খেলাপি হচ্ছে গ্রাহক। গবেষণা বলছে, মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকেরই বেশি বৈদেশিক বাণিজ্যের দায়। গবেষকদের মতে এ দায়ের ভেতরে লুকিয়ে আছে অর্থ পাচারের শঙ্কাও। ট্রেডের শেয়ার টোটাল এনপিএল এর মধ্যে আসলে পণ্য অনেকের থেকে অনেক বেশি। টোটাল এনপিএল এর 45%ই, মানে অর্ধেকের কাছাকাছি হলো ট্রেডের, কিন্তু ওদের ট্রেডের এক্সপোজার 30%। আবার যেগুলোর এনপিএল খুব হাই, তাদের তো 80%ই ট্রেডের এনপিএল। এক্সপোর্ট ইম্পোর্ট যদি অ্যাফেক্টেড হয়, তো আমাদের ট্রেড সার্ভিস অ্যাফেক্টেড হবে ব্যাংকের। আলোচনায় আমদানি রপ্তানি কার্যক্রমে পূর্ণ অটোমেশন, তথ্যভিত্তিক নজরদারি, খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ ও ঝুঁকিভিত্তিক তদারকির জোরদারের দাবি জানান ব্যাংকাররা। Expand SME access to trade finance through innovative product and risk sharing mechanism, improve product level data, risk management and asset quality monitoring, enhance coordination among Bangladesh Bank, Commercial Bank, Custom Authority and other stakeholders. এলডিসি উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ট্রেড ফাইন্যান্সের সুশাসন, প্রযুক্তি নির্ভর নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনায় আরো শক্তিশালী করার তাগিদ উঠে আসে আলোচনায়। মিসবাহ হাসান, 71, ঢাকা। বৈশ্বিক বহুপাক্ষিক উন্নয়ন অর্থায়নে বড় সংকটের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থা OECD। তারা বলছে 2027 সালের মধ্যে উন্নত দেশগুলোর অনুদান কমতে পারে 30%। একই সাথে কমে আসছে সহজ শর্তের ঋণও। ফলে টেকসই উন্নয়ন ও এলডিসি উত্তরণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো। আরও জানাচ্ছেন মইনুল হাসান।
অবকাঠামো নির্মাণ, জলবায়ু সংকট মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা খাতের উন্নয়নে দাতা সংস্থার অনুদানে নির্ভরশীল বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। তবে উন্নত দেশগুলোর অর্থনৈতিক চাপ আর ভূরাজনৈতিক টানাপোড়েনে কমছে অনুদানের পরিমাণ, ফলে বদলে যাচ্ছে বৈশ্বিক উন্নয়ন অর্থায়নের চেনা সমীকরণ। গবেষণা সংস্থা সিপিডি ও ওইসিডির আলোচনায় উঠে এলো বিষয়টি। আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদন বলছে 2024 সালে বহুপাক্ষিক অনুদান প্রায় $300 বিলিয়ন হলেও ওই বছরে উন্নত দাতা দেশগুলো অর্থায়ন কমিয়েছে প্রায় 15%। 2027 সালের মধ্যে যা কমতে পারে সর্বোচ্চ 30%। Will not only continue, to be on a decreasing trend for the next few years, but it's also going to be more volatile. বিশেষজ্ঞরা বলছেন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার চূড়ান্ত পর্যায়ে বৈশ্বিক অর্থায়নের এই মন্দা নতুন সংকটে ফেলতে পারে বাংলাদেশকে। The graduating countries like Bangladesh face a sudden reduction in concessional aid based strictly on income milestone. So their exposure to external climate shock. Not a very good time for developing countries who are depending upon these multilateral development funds or the ODA as well. So, and this really brings us to a point where, whenever we are in this crisis moment, there are two options, one for the donor and one for the donee. Both needs to reform, both needs to bring out some structural changes within their institutions. আলোচনায় মধ্যপ্রাচ্য সংকটে জুন পর্যন্ত জ্বালানি আমদানিতে $3.5 বিলিয়ন বাড়তি ব্যয়ের কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। সমালোচনা করেন জ্বালানি ও জলবায়ু সংকটে থাকা দেশগুলোর পাশে থাকা নিয়ে দাতা সংস্থাগুলোর ভূমিকারও। Overnight with the rising energy prices, and what is the penalty? It's $3.46 billion. Organizations like OECD, IMF, and others are not acting. That doesn't make us frustrated, but that reminds us that multilateralism has to get its moral authority in place. This is quite absent. I didn't see any movement from OECD and others about a secured energy and food corridor. এ সময় এনবিআর ও ব্যাংক খাতের সংস্কারে জোর দেওয়ার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেন রাশেদ আল মাহমুদ তিতুমির। Private investment to take place. মইনুল হাসান, 71, ঢাকা। ইউক্রেন যুদ্ধের বিপুল ব্যয়ভার বহন আর পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার অর্থনীতি। সম্প্রতি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, গেল 1 বছরে দেশটিতে দেউলিয়া হয়েছেন 5 লাখ মানুষ। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। টানা 4 বছর ধরে ইউক্রেন যুদ্ধের ধকল সামলাচ্ছে রাশিয়া। পরিস্থিতি এতটাই নাজুক যা নড়বড়ে করে তুলেছে দেশটির অর্থনীতিকে। যদিও ছদ্মবেশে থাকা চাঙ্গা ভাব দেখে তা বোঝার উপায় নেই। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে দেশটিতে গেল 1 বছরে দেউলিয়া হয়েছেন 5 লাখ মানুষ, যা আগের বছরের তুলনায় 30% বেশি। যুদ্ধের পেছনে ক্রমাগত অর্থ ঢালতে গিয়ে ধীর হয়েছে রুশ অর্থনীতির গতি, যাতে চলতি বছর জিডিপি পূর্বাভাস 1.3% থেকে কমিয়ে 0.4% নামিয়ে আনা হয়। এছাড়া জীবনযাত্রার ব্যয় মেটাতে রাষ্ট্রীয় ঋণ নিয়ে চলছেন 1.25 কোটি মানুষ, যার মধ্যে অনেকেই সময় মতো পরিশোধ করতে পারেননি ঋণের অর্থ। এতে খেলাপির পরিমাণ দাঁড়ায় $22 বিলিয়ন। শুধু তাই নয়, রাশিয়ার কর্পোরেট খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন $91 বিলিয়ন। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মোট ঋণের আরও 10%। উল্লেখ্য, যার বড় অংশই প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত। তবে বিশ্লেষকদের ধারণা, বড় ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকায় এখনই ঘটছে না ব্যাংকিং বিপর্যয়। যদিও এমন অবস্থা চলমান থাকলে বাড়বে সাধারণ মানুষের দেউলিয়ার হার। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো। নিষেধাজ্ঞা এড়াতে শ্যাডো ফ্লিট বা গোপন নৌবহর দিয়ে তেল রপ্তানি সচল রাখলেও ইউক্রেনের ক্রমাগত ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির জ্বালানি খাত, যাতে যোগ হয়েছে দেউলিয়াত্বের হার। এমন অবস্থায় 60% রাশিয়ান মনে করেন অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। পাশাপাশি উদ্ভাবনের অভাব, মেধা পাচার, বিনিয়োগ হ্রাস এবং করের বোঝা দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনাকেও ধ্বংস করছে। ফলে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ভঙ্গুর অর্থনীতিতে উন্নতির লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। নাদিয়া ইসলাম তুলি, 71।
দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।